করবে। তিনটা কম্বিনেশন বলছিলেন স্যার, একটা হচ্ছে বডি ওয়েট, একটা হচ্ছে ওয়াটার ড্যামেজ, আর এটা কি বলেন স্যার? 3 রকম না, 4 5 6 রকম বলছে। ওয়াটার ড্যামেজ, ড্রপ সেট, তারপরে আপনার কি করতে পারে, আপনার গান শুনতে শুনতে অফ হইতে পারে, নেটওয়ার্ক কথা বলতে বলতে হতে পারে, চার্জিং এর ক্ষেত্রে হতে পারে, চার্জ দিতে বন্ধ হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? এরকম প্রবলেমের কথা বলবে। এখন উনি সাপোজ বললো, ধরেন ওনার কথা সত্যি, উনি বললো চার্জিং দিয়ে মানে চার্জে লাগাইছে পরে সেট ডেট হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আসলে ওনার কথা আপনি কি মার্ক করলেন যে আমার কি চার্জিং এ সমস্যা হতে পারে, তাই যে আমার আই চার্জারের রিডিং ধরেন এমন কিছু দেখাচ্ছে যেটা ধরেন 00, একদম কি 00, অথবা দেখাচ্ছে ধরেন 0.3, মানে এক একটা সিকোয়েন্স এক এক রকম। এখন আপনার ধরেন এমন একটা সিকোয়েন্স দেখাচ্ছে যেটা তার সঙ্গে চার্জিং এর কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? তখন কিন্তু আপনার এখন কাস্টমার তো আপনাকে বলবে যে ভাই আমার কত টাকা আসার বিষয় লাগবে, তখন আপনি কাস্টমারকে বলবেন যে ভাই আপনার ফোন ডেড ফোন, এমন সমস্যা কোন জায়গায় এখন জানি না, এটা আমার সার্ভিসিং করতে হবে, আমাকে এত টাকা দিতে হবে। এত টাকা বলতে ডেড ফোন 3-4 হাজার টাকা নিচে কেউ করে না, কম করে, কারণ ডেড ফোন একটা ফোন ডেড বিভিন্ন কারণে হতে পারে, বুঝতে পারছেন? এটা হচ্ছে যে আপনি যখন আই চার্জার রিডিং দেখার পরে ফোনটা খুলে ফেললেন, খোলার পরে কি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং দিয়ে দেখলেন, ডিসি পাওয়ার রিডিং দিয়ে দেখলেন যে আপনার রিডিং 10 এসে স্টপ থাকে, বা 10 আসার পরে ছেড়ে দিলে পড়ে যায়, ধরেন আপনার রিডিংটা পড়ে গেল, 10-11 উঠে আপনি পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি ড্রপ হয়ে গেল, তখন কি বুঝলেন? সিপিইউ সমস্যা। তাহলে 1 নম্বর টার্গেট কি করলেন? চার্জিং। 2 নম্বরে কি? সিপিইউ। দুটো সমস্যা পাইলাম, একটা আছে কাস্টমার আর একটা কি আপনি বের করছেন, দুটো পাইলাম। এরপরে আপনি কি করবেন? সিপিইউ তো সমস্যা না, সিপিইউ আমি চেক দিতে পারি, আমি ডিভাইস ম্যানেজারে যাব, যে পোর্ট লাগাবো। এখন ধরেন আমার কি পোর্ট পাইলো, কি পাইলো? পোর্ট পাইলো। এখন আমি তো বলছি যে আপনার সিপিইউ সমস্যা আপনি আগে আইডেন্টিফাই করছেন, তারপরেও কি পোর্ট পাচ্ছে। এখন পোর্ট যেহেতু পাচ্ছে, আবার এক পাশে রিডিংও কি উল্টো পাল্টা, তাই না? তখন আপনার কি আবার ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং চেক দিতে হবে। আপনি শিওর থাকলে যদি আপনার পোর্ট পাই, আপনার এখানে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং স্টক থাকবে, কোনোভাবেই ডাউন হবে না। হয়তো আপনার ধরার জন্য বা অন্য কোনো কারণে এরকম হতে পারে, বুঝতে পারছেন? কারণ আপনার যখনই পোর্ট পাওয়া আপনি শিওর থাকেন আপনার সিপিইউ ওকে, কারণ সিপিইউ ওকে না থাকলে আপনার ড্রাইভার কম্পিউটারের কোনো জন্মই শো করবে না। যে আমার কি যদি ড্রাইভার না পায়, তাহলে তো আপনি শিওর যে আমার সিপিইউ কি গেছে গা, এটা আমার কি রিভলভ করতে হবে। প্রথমে রিহট করবেন, তারপরে রিভলভ করবেন। যদি দেখেন যে না আমার এটা হচ্ছে না, তাহলে কার কাছে যাবেন? ইএমসির কাছে যাবেন। তখন ইএমসির কাছে যায় আপনি কি করতে পারেন? ইএমসি রিভলভ করতে পারেন। এখন তারপরও দেখলেন কি যে এই রিভলভ করার আগে আপনার একটা প্রবলেম কিন্তু দেখেন এখানে দাঁড়ায় আছে, চার্জিং। এখন সিপিইউ যদি ওকে থাকে তাহলে চার্জিং হবে না, কারণ ডিভাইস লাইন ওবিপি হয়ে চার্জিং আইসি হয়ে যদি বিপিএস ভোল্ট হয়ে এই সিপিইউ হয়ে ইএমসির কাছে সিগন্যাল না যায়, তাহলে কি আপনার এই চার্জিংটুকু কোনোভাবে শো করবে? তাহলে আপনার সিপিইউ পর্যন্ত ওকে, আমি ইএমসির কাছে যাই, সিপিইউ পর্যন্ত ওকে মানে কি আমাদের চার্জিং ওকে। অর্থাৎ আপনার যদি ড্রাইভার পায়, তাহলে আপনার শিওর থাকেন আপনার চার্জিং সেকশনে কোনো সমস্যা নেই। আর যদি না পায়, তাহলে আপনার ওই বিভাগ থেকে চেক দিতে তখন এই কাস্টমারের এই কথাটা গ্রান্টেড, কারণ সে বলছিল আমি চার্জ দিতে যেয়ে আমার এই প্রবলেম। বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা সূত্রের মতো। এখন প্রবলেম যেভাবে বলবে কাস্টমার, আপনি সেটা মাথায় রাখবেন, কিন্তু সেটাকে সত্য বলে ধরে রাখবেন। কারণ কাস্টমার বহু ধরনের কথা বলে। এখন আপনি তখনই এটা গ্রান্টেড হবে যখন আপনার সিপিইউ পাবে না। আর সিপিইউ পাইছে মানে কাস্টমারের কথা বা কাস্টমার যেটা জানতো হয়তো সত্য বলছে, কিন্তু ওনার হয়তো চার্জিংয়ের কোনো সমস্যা নেই। বিষয়টা ক্লিয়ার? ডেড ফোন করতে গেলে আপনার এই মাথায় জিনিসগুলো মাথায় রাখতে হবে। ডেড ফোন সার্ভিসিং করা, নেটওয়ার্ক, এগুলো আসলে সহজ ব্যাপার। এটা আপনি একটু এদিক সেদিক ঘুরে গাড়ায় দিলেই হলো। আর ডেড ফোনে সাধারণত দেখা যায় যেগুলো হ্যান্ড অফ হয়ে যায় বা ধরেন ওয়াটার ড্যামেজ হয়ে যায়, এগুলো ম্যাক্সিমাম সিপিইউ চলে, সিপিইউ ইউনিটে এগুলো চলে। কারণ প্রথম গেল ডিসপ্লে, ওয়াটার ড্যামেজ ফোনে সর্বপ্রথম যায় ডিসপ্লে, লাইট সেকশন। যদি ওয়াটার ড্যামেজ ফোন আসে সর্বপ্রথম লাইট সেকশন দেখবে, কারণ লাইট সেকশনে কোনো প্লাস বোর্ড উৎপন্ন হয় তো ওইখানে শর্ট সার্কিট হয়ে যায়। তো কোথাও ওটা যেতে পারে, দ্বিতীয় যাইতে পারে। এটা সর্বক্ষেত্রে এটাই দেখা যায়।
মানে আমরা যা দেখছি এখন এটাই যে ধ্রুব সত্য এটা। লাইট সেকশনে কি লাইট আইসি যায়? হ্যাঁ, লাইট আইসি বলতে কি ওইখানে যে বুস্টিং কয়েলটা থাকে না, ডায়োড থাকে না, এগুলো চলে যায়। আইসিও যাইতে পারে, ওই দুই জিনিস যাইতে পারে। আর ডিসপ্লে তো যাবে। এই জন্য ওয়াটার যদি কখনো পানিতে কোনো সেট পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোন যদি অন করবেন না, তাহলে অন্তত ডিসপ্লেটা বেঁচে থাকবে। বাজার সঙ্গে কোনোভাবেই করবেন না, ফোন কোনোভাবেই অন করবেন না, এটা মাথায় রাখবেন। যখন আপনার সেট পানি, ধরেন আমার এই সেটটা এখন এরকম অবস্থাতে পানিতে পড়ে গেছে, আমি এই অবস্থায় উঠাই জাস্ট মুছে কি করব, যত দ্রুত সম্ভব সার্ভিসিং দোকানে নিয়ে যাবো, আর যদি নিজে পারি খুলে ফেলবো। কিন্তু কখনো এই পাওয়ার বাটন যদি একবার চাপ দেন তাহলে আপনার শেষ। কিছুই করবেন আপনি, অন থাকলে থাকলে ওর মতো থাক, আপনি বন্ধও করবেন না অনও করবেন না, কিচ্ছু করবেন না, চাপই দিবেন না, ওর মতো আমি থাকবে, ওরকম ধরে নিয়ে চলে যাবো। অর্থাৎ আপনি যখন পার্ট ট্রিগার করেন তখন ভোল্টেজ ভোল্টেজ ধাক্কা দিলে পানি কি বিদ্যুৎ পরিবাহী না, তখন সমস্ত শর্ট সার্কিট হয়ে যায় না। যখন দুটা নতুন নেওয়ার জন্য আজকে করছে, এখন যদি আসে আমাদের কাছে তখন আমরা কি করণীয় এই ফোনটা নিয়ে আপনার কাছে যদি আসে আপনি ফোন খুলবেন, খুলে প্রথম অনুসারে আপনি হটগান দিয়ে প্রথমে থিনার দিয়ে বসবেন, সুন্দর করে ক্লিন করবেন, হ্যাঁ সমস্ত কিছু থিনার দিয়ে ক্লিন করবেন, করার পরে হটগান দিয়ে হালকা হিট করবেন, বেশি না, ধরেন 200-তে রেখে উপর দিয়ে হালকা বাতাসটা বাড়াই দিয়া পানিটা শুকাই দিবেন। শুকানোর পরে বোর্ডটা ঠান্ডা হলে আপনি বোর্ডটা অন করে দেবেন। যদি অন না হয় তাহলে এক স্টেপ বাই স্টেপ বুটাম শিখে গেল, আর যদি ওইভাবে হয়ে যায় তো হয়ে গেল। যেরকম আমার কাছে একটা সেট আসছে, একটা বাচ্চা এরকম কি করছে, স্যাভলন ফেলাই দিছে সেটের উপর। হ্যাঁ, স্যাভলনটা ফেলাই দেওয়ার পরে কি হয়েছে, আপনার সেটের ডিসপ্লেটা চলে গেছে, বুঝতে পারছেন? চলে গেলে এখন ওনার ডিসপ্লে সবকিছু ঠিক আছে, নতুন লাগাই দিছে, ওকে। এখন আমার কাছে অন্য জায়গা থেকে লাগাইছে, লাগাইলে এখন ডিসপ্লেতে কি আসে না, আপনার ওই প্রক্সিমিটি সেন্সরের সমস্যা, তো ওই কানে দিলে আপনার আলো বন্ধ হয় না, অপর পাশের লোক ফোন কল না কাটলে ফোনে আলো আসে না, আবার কানে দিলে কথা আসে না, আবার দূরে দিলে কি কথা শোনা যায়, বুঝতে পারছেন? এখন উনি এই প্রবলেমটা আমার কাছে আসছে যে ভাই আমার তো ঘটনা হলো এই, তখন আমি এরকম হইলো কি করে, এটা ঘটনা হলো ঠিক। পরে যে দেখলাম আমি কাভারটা লাগালাম, আপনার প্রক্সিমিটির সমস্যা, বুঝতে পারছেন? এবার উনি হচ্ছে আমার পরিচিত লোক, হ্যাঁ, তখন মজা করে বলছে বিল হচ্ছে 4000, উনি কিন্তু 4000 টাকায় আমাকে দিত, উনি কিন্তু জানেই না, বুঝতে পারছেন? হয়েছে কি একটা কাভারের সমস্যা, বিল কত 4000, বোঝার অবস্থা, উনি তো অবস্থা আমার ইয়ারিস বিল আমার সব শেষ। এইবার আমি বলছি কি যে টাকা লাগবে 4000, বলছে ঠিক আছে যা লাগবে ভাই আপনি ঠিক করে দিন। এইবার আমি ওইখানে কি করছি, জাস্ট একটা বর্ডার করে ওই খাপটা লাগাই দিয়েছি, দিয়েও দেখি কাজ করে না। তখন কি বুঝলেন যে প্রক্সিমিটি সেন্সর শেষ। পরে কি করছি, প্রক্সিমিটার সেন্সর করে টান দিয়ে খুলে দিয়েছি ফোনটি। আমি বলছি শোনেন আপনার একটা সেন্সরের সমস্যা, এই সেন্সর কিনতে পারবে না, কিন্তু সমস্যা কি, আপনি যখন কথা বলবেন তখন পাওয়ার বাটন চাপ দিতে হবে আলো বন্ধ করার জন্য, এবং না হয় পাওয়ার বাটন চাপ দিতে হবে, বলে এটাই হলেই হচ্ছে আমার কথা। আচ্ছা যাই হোক, আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে দেখেন সামান্য প্রবলেম হয়েছে কিসের, প্রক্সিমিটি প্রবলেম কিসের, বিল করলাম কত, কাস্টমার কি জানেন? তো সাউন্ড যেটা সাউন্ডের যে সমস্যা, এটা হচ্ছে সাউন্ডের প্রবলেম কেন হচ্ছে, এটার সাথে আপনার ইয়ার স্পিকারের কানেকশন থাকে, প্রাইমারি আর সেকেন্ডারি থাকে, তো তখন আপনি যখন কল দেন তখন ওই আলোটা বন্ধ না হয়, তখন সিগন্যাল পায় না, তখন আপনার কি সাউন্ডটা আসে না। এই জন্য লাউডে দিলেই কথা আসে, বুঝতে পারছেন? লাউড তো তলেরটা মানে নিচেরটা, তখন কথা আসে, উপরে এয়ারে কথা সে চাও 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 শুনতে পায় না। পরে এয়ারও এখানে ময়লা ছিল, পুরোটাও ক্লিন করে দিছি, দিলে আমার কি প্রবলেম সলভ, বুঝতে পারছেন? অর্থাৎ পানি যে প্রবলেমটাকে নষ্ট করে দীর্ঘদিন 6 মাস চালাইছে এইভাবে। অর্থাৎ যদি প্রথম আমার কাছে আসতো তাহলে ওনার কি ঠিক হয়ে যেত। আর যে বলদ সার্ভিসিং করছে উনি গ্রাম থেকে করছে, তো এ বলদ সে মানে আপনার প্রবলেম উপরে খাবারই করে গেছে, প্রবলেম উপরে খাবার থাকে না, খাবারই উঠে ফেলেছে, জানেই না যে খাবার না দিলে কাম হবে। আর ও কম্পিউটার এখানে ঠিকঠাক ক্লিনই করেনি, এই জন্য আস্তে আস্তে ফাঙ্গাস করে কম্পিউটারকে শেষ করে, বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। এখন দেখেন এরকম অহরহ লোক আপনার কাছে আসবে এবং আপনি চাকু মারতে পারবেন, কিন্তু এইভাবে চাকু মারে না, কারণ কম্পিউটার কখনো 4000 হয় না।
তাই না? এটার বিল সর্বোচ্চ কত? 1000 টাকা নিতে পারেন, 500 1000। যতবার বেশিও নেওয়া যায়, বললাম না আপনি 4000 বললেও দিতে রাখি। ও ভাবছে যে ওর স্পিকার গেছে, তখন কাস্টমারের মনে করেন আপনার মতো সে কিছুই জানে না। যখন আপনি মনে করতেন স্যার তো অনেক কিছু জানে, কাস্টমারও মনে করবে আপনাকে আপনি অনেক কিছু জানেন, ও কিছুই জানেন, আসলেই তাই ও কিছুই জানে না। বুঝছেন? তো যাই হোক, এই হলো ব্যাপার। এখন সেন্সরটা মানে উদয় লাগে যখন ছিল, হ্যাঁ মানে খালা দিলে সেন্সরটা হ্যাঁ চলবে হচ্ছে কি তখন আর ওই আপনার কানের সামনে লাগবে। ওটা মনে করেন আমি এখন কল দিলে কানের কাছে নিলে বন্ধ হয়ে যায় না, তখন আপনার কি এরকম আলো আসবে, কারণ কানের কাছে করবেন তখন এরকম ম্যানুয়ালি বন্ধ হবে। এর ম্যানুয়ালি অন করতে বন্ধ হবে। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছেন? আর কি বলেন? কোনটা কোড লাগাবো? কোড যদি পাই, কোড ধরেন যদি পাই না, তখন উনি বলছেন ফ্ল্যাশে চলে যাও। কারণ ফ্ল্যাশ দিতে গেলে যদি ফ্ল্যাশ ফাইল না নেয় তাহলে কি আপনার ইমেমসি সমস্যা, আর যদি নেয় তাহলে কি ইমেমসির কোনো ঢাবলা নেই। এইবার ধরেন সিপুর কাছে চলে আসলো, সিপুর লাইনে চলে আসলো, এখন ধরেন ড্রাইভার পালো, তখন আমার একদিকে যাইতে হবে, ড্রাইভার যদি না পায় তাহলে আমার কি অন্য দিকে যাইতে হবে। এবার চলে আসে রিডিং উনি বলছে যে যদি আমার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 0012 এসে আর ওঠে না, যাই না, তখন আপনি কি বলবেন? আপনার এটা লো বুটিং, আপনার কার কাছে যাইতে হবে? পার আসবে। বিষয়টা বুঝতে পারছেন? এরপরে দেখেন আপনার একটা রিডিং এসে কি পার বাটন ছেড়ে দিলে কি টপ করে পড়ে যায়, তখন আপনি কি বলবেন? আপনার সিপু সমস্যা হতে পারে। এরপরে পার বাটন চাপ দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে রিডিং উঠে গেল, ধরেন কথার কথা 250, 200, 150 হাই বুটিং, তখন আপনি বুঝবেন যে আপনার পার আইসি এবং সিপুর মাঝখানে যে আপনার এই থাকে বাট কয়েল থাকে, বাট কয়েলের লাইনিং ক্যাপাসিটর থাকে, এখানে লিকেজ শর্ট, এই জন্য চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত কারেন্ট গ্রাউন্ড হয়ে যাচ্ছে, এই জন্য হাফ করে উঠে যাচ্ছে। বুঝতে পারছেন? এরপরে কি বলছিল? যদি রিডিংটা ধরেন 15-16 উঠে আর যায় না, দাঁড়ায় থাকে, অর্থাৎ সিপুতে স্টক উপরে উঠতে পারতেছে না, তখন আপনি কাকে ধরবেন? কথা কেন? ইএমসি কে ধরবেন। বুঝতে পারছেন? আপনাকে এই জিনিসগুলোই স্যার এত বড় একটা চার্টে এটাই বুঝাইছে। শুনেন, মুখস্থ বিদ্যা দিয়ে বেশি মনে করেন যে আপনি যাইতে পারবেন, শুধু মিলাবেন, সিকোয়েন্স মিলাবেন। আমি কি আমি তো সিকোয়েন্স মিলে আপনাকে বলতেছি যে এইখানে রিডিং দ্বারা আছে, এরপরে এইটা যাবে, এইটার পরে এইটা আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি স্যার আমার একটা ফোনে ওটা যখন কানেক্ট দেই ইয়েতে, তখন হচ্ছে যখন পাওয়ার ইয়ে করি তখন 0.4 এসে দাঁড়ানো থাকে আই চার্জার। এটা কি পাওয়ার আইসিতে সমস্যা ধরবো? 0.4 আসলে কি হবে বলেন তো? দাঁড়াই থাকে, এটা 0.4 দাঁড়াই থাকে, সামনেও জানা 4 আসলে কিছু আছে। 0.4 এ দাঁড়ায় থাকে। ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং চেক দিছিলেন? জি স্যার, ডিসি পাওয়ার সাপ্লাই ডিসি পাওয়ার সাপ্লাই দিয়েও যখন ইয়াতে এরকমই একটা পয়েন্ট আসছে। আচ্ছা, আই চার্জার রিডিং বলছেন কোথা থেকে বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, আপনারা চেক করে বলুন। যদি দেখা যায় যে ওটা 0.45 এসে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ পার উৎপন্ন করে পার ভোল্টেজ দিয়ে সিপিইউতে ঢুকতে যাচ্ছে, কিন্তু ঢুকতে দিচ্ছে না, তার মানে সিপিইউতে সমস্যা। তখন আমি আবার কি এটাতে কানেক্ট করে দেখবো, তারপরে এই আচ্ছা যাই হোক, তাহলে তো আপনাদের সমস্যা নেই, ভালো কথা আছে। সিপিইউ পাওয়ার নাই না সমস্যা নেই, হ্যাঁ 10:30 বেজে গেছে। এখন আমি এখন নেটওয়ার্কে আসছি, তো দেখতে হবে কি হয় নষ্ট হয়, সেটা তো কোনো অনেই হবে। কোনোভাবে সম্ভব। আমরা হচ্ছে একটা ইলেকট্রন আসলো, আসার পরে হচ্ছে সমস্যা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। এই দুটাটা বুঝলে ক্রিস্টাল অসিলেটরের সমস্যা আমরা হচ্ছে রিডিংকে দিতে। এখন দেখেন, ক্রিস্টাল অসিলেটর সাধারণত সমস্যা হয় না, কোনোভাবেই হয় না। এখন খুব বেশি আস্থার ওজন না খাইলে এটা প্রবলেম হয় না। এখন ঘটনা হচ্ছে যে এটা মাপতে গেলে আপনার অন্য মেশিন লাগবে, অন্য মিটার লাগবে, যেটা একটু ব্যয়বহুল সাপেক্ষ। তা শুধু এক ক্রিস্টাল মাপতে যে আপনি অত টাকা খরচ কেন করবেন? তো ওটা আমরা কি করি, আমরা সমস্ত কিছু আগে চেক দিই, চেক দিয়ে লাস্টে যদি কোনোটাই কিছু না হয়, দেখলাম আমার লাইন সব ক্লিয়ার, তারপর আসতেছে না, লাস্টে যে করি কি ক্রিস্টালটা উঠায়া ঘুরাই লাগাই, বা ক্রিস্টালটা উঠায়া জায়গায় লাগাবেন, ওই জায়গায় শোল্ডার লাগে আরেকটা লাগাই, মানে ওইটাই আবার লাগাই। ঘুরায় লাগানো বলছে মানে কি আগে যখন বাটন ফোন সার্ভিসিং করতো, টিপুদারের কাছে শুনতে, আগে যখন বাটন ফোন সার্ভিসিং করতো বা কম্পিউটার নর্মাল অ্যান্ড্রয়েড সার্ভিসিং করতো, ওরা কি করতো, অনেক সময় ডেট ফোন আসলে কিছু করতো না, ওরকম ক্রিস্টালটা করতো কি ঘুরায়া ওটা করে লাগাই।
আচ্ছা। আর তখন তোরা জানতো না যে ক্রিস্টাল এই ঝামেলা, ওরা তো এসব বুঝতো না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ক্রিস্টাল তো ফ্রিকোয়েন্সি জেনারেট করে, মানে এটা বুস্ট করে, একটা ধাক্কা মারে। এখন এই ক্রিস্টাল এই মোডে সাধারণত নষ্ট হয় না, যদি সবকিছু লাইন ঠিক থাকার পরেও ধরে না আসলেও তখন কি করে ক্রিস্টালটা উঠাবেন, ওটা ওই পয়েন্টের কি শোল্ডারিং করবে, শোল্ডার ধরে শোল্ডারিং করে আবার জায়গায় বসাই দেবেন। কারণ ওর তো কোনো প্লাস মাইনাস নেই, আপনি যে পাশেই বসান, আপনি সোজা বসান ব্যাকা বসান বসাইলে আপনার ওটা নষ্ট হয়। আচ্ছা, এখন নেটওয়ার্কের ক্লাস বাসায় করছেন কে কে বলেন? নেটওয়ার্ক ক্লাস করেন নাই? বেসব্যান্ড, এই বেসব্যান্ড বলছিল না আপনাদের? বেসব্যান্ড ভার্সন চেক দিতে হবে। আইফোনে মডেম ফার্মার, এটা কি স্যার বলছিল? অ্যান্ড্রয়েডে হচ্ছে বেসব্যান্ড, আর আইফোনে দেখবেন বেসব্যান্ড নামে কোনো অপশন, ওটা আছে মডেম ফার্মার, সেটা লিখে না। ফার্মার মডেম ফার্মার, আইফোনে হচ্ছে মডেম ফার্মার, আর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড হচ্ছে বেসব্যান্ড, এই দুটো। কারণ আইফোনে ঘুরতে দেখেন বেসব্যান্ড নামে কোনো অপশন নেই, দেখবেন মডেম ফার্মার হচ্ছে কোনো অপশন, যদি থাকে এখন দেখেন। এটা চেক করে দেওয়া হয় কোনটা? বেসব্যান্ড চেক দেওয়া হয়নি? কোন চেক দেওয়া হয়নি? স্যার বলছিল খাতায় লিখাই দিয়েছিল। খাতায় লেখা দিচ্ছি দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, এই যে সিসিটিভি ক্যামেরার ডকুমেন্ট কাটলে আপনাদের কতদিন করানো হয়েছে? খাতায় যেটা লিখছেন, খাতায় যেটা লিখছেন, নেটওয়ার্ক কাজ শুরু করার আগে এই যে কয়টা স্টেপ দেখাইছিল? 7টা 8টা। এই 8টা স্টেপ হলে কি আপনি চেক করলেই বের করতে পারবেন আপনার কোন আইসিতে পড়বে। সেট খোলার আগে আপনি কনফার্ম হতে পারবেন আপনার কোন আইসিতে পড়বে। তো গতদিন যে ক্লাসটা করছেন ওইটা সবার মনে আছে কিনা? যদি মনে থাকে আপনারা যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন নেটওয়ার্ক। আজকে শুধু আমরা ডিপ কনসেপ্টে যাব, যেটা হচ্ছে প্রত্যেকটা আইসি কিভাবে কাজ করে। প্রত্যেকটা আইসি কিভাবে কাজ করে দেখেন। কথা বলা যাবে না। আমাদের নেটওয়ার্ক আইসি চলার জন্য ডিফল্ট কিছু ভোল্টেজের প্রয়োজন পড়ে। ডিফল্ট ভোল্টেজগুলো কি কি? একটা হচ্ছে ভিপিএইচ। ভিপিএইচ ভোল্টেজ আমরা তো জানি যে নেটওয়ার্ক সেকশনে যায়, ঠিক না? জানি তো নাকি? এছাড়া আরেকটা ভোল্টেজ যাবে, সেটা হচ্ছে ভিপিএ। ওইটাও ভিপিএইচ এর মতোই কাজ করে, নেটওয়ার্ক সেকশনে যায়। তো ভিপিএ ভোল্টেজটা হলে গিয়া আপনার ভিপিএইচ ভোল্টেজ ইন হবে, ওইখান থেকে ফিল্টারিং করে আবার ভিপিএ নামে আরেকটা ভোল্টেজ আউটপুট হবে। সেই ভোল্টেজটা হচ্ছে আপনি এই ভোল্টেজটা কখনো আপনি 1.8 পাইতে পারেন, কখনো আপনি 2.2 পাইতে পারেন, কখনো 2.8, কখনো 3.3, আবার কখনো 3.6 ও পাইতে পারেন। ভিপিএ এই ভোল্টেজটা হচ্ছে আপনার এপিটি আইসি থেকে আসবে। এপিটি আইসি, এই আইসিটার কাজ হচ্ছে আপনি যখন টাওয়ারের সামনে থাকবেন তখন এটার ভোল্টেজটা কম থাকে, আপনি টাওয়ার থেকে যত দূরে যাবেন তত ভোল্টেজটা বাড়তে থাকে। এপিটি আইসি টাওয়ার মানে তো বুঝতে পারছেন? আচ্ছা, টাওয়ারের কাছাকাছি থাকলে ভোল্টেজটা কম থাকবে, আর টাওয়ার থেকে দূরত্ব বেড়ে গেলে আপনার ভোল্টেজটা বেড়ে যায়। এটা কেন দেওয়া হয়? অনেক সময় আমরা নেটওয়ার্কে যখন কথা বলি, ধরেন 2G কল দিই বা 4G ভিডিও কল দিই, যেটাই হোক, আমরা যখন নেটওয়ার্কে কথা বলি তখন কি হয়, আমাদের ব্যাটারি কনজিউম হয় বেশি, ব্যাটারি চার্জ চলে যায় তাড়াতাড়ি। এর জন্য হচ্ছে এই এপিটি আইসিটা ইউজ করা হয়েছে, আপনার ভোল্টেজটাকে কমানোর জন্য, কারেন্ট কনজিউম যেন কম হয়। ঠিক আছে? শুধু বিপিএস দিয়ে যদি সেটটা চলতো, নেটওয়ার্ক সেকশনটা যদি চলে, তাহলে কি হবে, আপনার 4.2 কন্টিনিউ থাকবে, আপনি যতক্ষণ কথা বলবেন। তাহলে কি হবে, আপনার ব্যাটারি চার্জ কিন্তু প্রায় অর্ধেকের বেশি নেমে যায়। এর জন্য আপনি টাওয়ারের পাশাপাশি থাকলে ওটা 1.8 হয়ে যায়, টাওয়ার থেকে একটু দূরত্ব বাড়বে 2.2 হবে, এরকম করে এটা আস্তে আস্তে সর্বোচ্চ আপনার 4.2 পর্যন্তই বাড়বে, এর বেশি বাড়বে। ঠিক আছে? ভিপিএ হ্যাঁ, এই ভিপিএ ভোল্টেজটা প্রয়োজন করবে, আপনারা প্রয়োজনে লিখে নেন নেটওয়ার্ক সেকশনে কি কি ভোল্টেজ থাকে। ভিপিএস ভোল্টেজ আর নেটওয়ার্ক সেকশনে ভোল্টেজ থাকবে, একটা হচ্ছে ভিপিএইচ, আরেকটা থাকবে ভিপিএ। ভিপিএ আবার এপিটি আইসি থেকে আসে। হ্যাঁ, ভিপিএ এপিটি আইসি থেকে আসবে। আর স্যার এটা হলো কি লিখে নেন, আমি পরের স্টেপগুলো বলতেছি। স্যার কি বলছেন?
নেটওয়ার্ক সেকশনে ডিফল্ট ভোল্টেজ থাকে, একটা হচ্ছে ভিপিএইচ। এই লিখে নেন যারা লিখতেছেন না। হ্যাঁ সবাই লেখেন, স্যারের কথা লেখেন, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ সর্বোচ্চ 2.4 4.2 নেটওয়ার্ক সিস্টেমে দুইটি ভোল্টেজ থাকে। দুইটি ভোল্টেজ এটা ভিপিএ ভোল্টেজের কথা বললো 1.8 থেকে 4.2। এই বিষয়গুলো একটা বিপিএস একটা বিপিএস এই যে উপরে লেখা আছে দেখেন, এই যে ভিপিএইচ আর এর লেখা ভিপিএ। ভিপিএ এবি না কে বুঝেন না এটাকে বলেন, আপনি বুঝেন না? আচ্ছা, ভিপিএইচ ভোল্টেজটা কি? আমার চার্জিং আইসি থেকে আসে না? জি স্যার। চার্জিং আইসি থেকে এপিটি নামে একটা আইসি থাকে, এপিটি নামে একটা আইসি থাকে। সেই আইসিতে ভিপিএইচ ভোল্টেজটা ঢুকবে। এই যে যেমন এখানে ঢুকছে, হ্যাঁ এখানে ঢুকছে, তো এখান থেকে আবার আরেকটা ভোল্টেজ ফিল্টারিং হয়ে বের হবে। এটাও ডিসি টু ডিসি সার্কিট এটার ভিতরে। তো এখান থেকে আরেকটা ভোল্টেজ বের হবে, তার নাম হচ্ছে ভিপিএ। ঠিক আছে? এই ভিপিএ ভোল্টেজটা হলো কি আপনার এলডিওর মতো কমবে বাড়বে। যেমন ধরেন এলডিওর কাজটা কি, প্রয়োজন অনুসারে ভোল্টেজ সাপ্লাই দেবে। তো এরকম এপিটি আইসিটাও সেম ভাবে আপনার ভোল্টেজ সাপ্লাই দিবে 1.8 থেকে 4.2 পর্যন্ত। এটা কি বিপিএ ভিপিএ আর বিপিএইচ? বিপিএইচ তো আমরা আগে থেকেই জানি 3.7 থেকে 4.2 ভোল্টেজ। বিপিএ 1.8 ক্লিয়ার? এখন বুঝছেন? জি স্যার। স্যার একটা কথা ছিল, এটা হচ্ছে স্যার এই যে নেটওয়ার্কে এই দুইটার আগে বলার আগে একটা কথা বলছেন না যে নেটওয়ার্কে এই ভোল্টেজ লাগে, এই ভোল্টেজ লাগে, কি জানি কি ভোল্টেজ ডিফল্ট ভোল্টেজ, ডিফল্ট ভোল্টেজ মানে এই ভোল্টেজটা থাকবে সব সময় থাকবে ডিফল্ট ডিফল্ট। ডিফল্ট ভোল্টেজ স্যার অ্যাপিটা মূলত ব্যবহার করা হয়েছিল এটা বিপিএ। এটা মূলত বিপিএ এই ভোল্টেজটা কম ইউজ করার জন্য, কারেন্ট কনজিউম যেন কম হয়, ব্যাটারিটা যেন চার্জ দ্রুত শেষ না হয়। আপনি একটানা কথা বলতেছেন আধা ঘন্টা 1 ঘন্টা, আপনার চার্জ তো ফুল চার্জ শেষ হয়ে যাওয়ার কথা। এপিটি আইসি যদি থাকে তাহলে আপনার চার্জ অর্ধেকও শেষ হবে না, কারণ আপনি টাওয়ারের কাছাকাছি থাকলে তো আপনার 4.2 ব্যাটারি চার্জ নিবে না। নিবে না। ডিফল্ট ভোল্টেজ কতটা? ডিফল্ট ভোল্টেজ বিপিএস আর বিপিএ ভোল্টেজ। So VPH voltage 31.8 থেকে 4.2 আর VPA ডিপিএ 1.8 থেকে 4.2 আর ডিপিএস তো 3.7 থেকে 4.2 এটা আমরা আগে থেকেই জানি। আচ্ছা, এখানে আরো কিছু ভোল্টেজের প্রয়োজন পড়ে, সেই ভোল্টেজগুলো আমরা কখন পাবো? সেট সিম ঢুকাবো, সেট অন করার পরে পাবো। হচ্ছে ভি রেগুলেট ভোল্টেজ, আপনার 1.8 থাকবে, 1.0 থাকবে। ভি রেগুলেট ভোল্টেজ সিম কানেক্ট করার পরে এবং সেট অন করার পরে যে ভোল্টেজগুলো পাবো এগুলো হচ্ছে ভি রেগুলেট ভোল্টেজ। দেখে নেন এগুলো। আরেকটা আছে কল দেওয়ার পরে ভোল্টেজ আসবে। নেটওয়ার্কের ভোল্টেজ তিন ধরনের থাকে। একটা হচ্ছে ডিফল্ট ভোল্টেজ পাবেন, সেট কানেকশন দিবেন, সেট অন করবেন, সাথে সাথে ভোল্টেজ পাবেন। একটা হলো কি আপনি ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে ভিপিএস ভোল্টেজ পাইছেন, সেট অন করার সাথে সাথে ভিপিএ ভোল্টেজ পাইছেন, সিম ঢোকানোর সাথে সাথে আপনি পাচ্ছেন কি ভেরিয়েবল ভোল্টেজ। আবার কল দেওয়ার পরে পাবেন আরেকটা ভোল্টেজ। ওটার নাম কি স্যার? এটাকে লেখেন ভেরিয়েবল ভোল্টেজ কত? সিম লাগানোর পরে স্যার বি রেগুলেট সিম ভোল্টেজ লাগানোর পরে ভি রেগুলেট ভোল্টেজ 1.8 থাকবে, 1.0 থাকবে। কয়টা পাবো স্যার? বি রেগুলেট ভোল্টেজ 3টা। এটা তিনটা পাবেন সিম ইনসার্ট করার পরে। সিম ইনসার্ট করার পরে। এখন দেখা গেছে কিছু কিছু সেটে আপনি 5টাও পেতে পারেন। আমরা পাইছি কিছু কিছু সেটে 5টা পাইছি, কিছু কিছু সেটে আমরা 2টা পাইছি। স্যার এটা কিভাবে লিখতে পারি? 1.0 থেকে 1.8। সেট যত দামি হয় তত এই ভোল্টেজের পরিমাণ বাড়ে, কারণ এখানে অনেকগুলো আইসি ইউজ করা হয়, অনেকগুলো সাপ্লাই দিতে হয়। ঠিক আছে? স্যার ভেরিয়েবল ভোল্টেজ মানে কি 1.8 থেকে এই যে 1.0 থেকে 2.8 লেখেন, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। এবার একটা থাকুক 5টা থাকুক যে কয়টা থাকুক এই ভোল্টেজগুলো থাকে। 1.0 থেকে 2.8 এই 1.0 থেকে 2.8 ভি রেগুলেট ভোল্টেজ। জি স্যার। সিম লাগানোর পর স্যার এবার না। সিম লাগানোর পরে, হ্যাঁ
সেট অন করার পরে তাহলে স্যার প্রথমে বিপিএইচ হলো ব্যাটারি লাগানোর পরে আর বিপিআই হচ্ছে বিপিএ হচ্ছে সেট অন করার পরে সেট অন করার পরে আর 3 নম্বরটা হচ্ছে সিম লাগানোর পরে হচ্ছে রেগুলেট ভোল্টেজ তিনটা হবে। এবার কথা হচ্ছে আপনি কল দিলে কোন ভোল্টেজ পাবেন? কল দিলে আপনি পাবেন ভিআইও ভোল্টেজ। ভিআইও ভোল্টেজ ইনপুট আউটপুটের ভোল্টেজ। কল দেওয়ার পরে ভিআইও তো লেখা নেই। সিগন্যালের উপরে কি ভোল্টেজ? রেগুলেটর ভোল্টেজ। স্যার এটা দিয়ে কত হবে ভোল্টেজ কত হবে এটা 1.8 হবে। না কল দেওয়ার পরে কি ভোল্টেজ স্যার? ভিআইও ইনপুট আউটপুটের ভিআইও কোন মিনিট ইনপুট আউটপুট ভোল্টেজ ইনপুট আউটপুট ভিআইও ভোল্টেজ ইন ভোল্টেজ আউট। মানে ওইখানে ইনও হয় আউটও হয়, দুটোই হয়। একসাথে এটা কত পাবো স্যার? ভিআই ভোল্টেজ 1.8 পাবে। স্যার কল গেলে এবং কল আসলে এই ধরনের সময় 1.8 হ্যাঁ, এই যে ভিআইও, এই যে ভিআইও প্রত্যেকটা আইসির জন্য আলাদা আলাদা কিন্তু ভিআইও ভোল্টেজ থাকবে, ভিপিএও থাকবে, ভিপিএইচও থাকবে। শুধু যদি ই সিম হয় তাহলে ওই ক্ষেত্রে কি থাকবে? এটা তো নয়। ই সিম হলে ই সিমের জন্য থাকবে না, কারণ ই সিমের জন্য এখানে আলাদাভাবে আইসি ইউজ করেন, ওটা প্রসেসর থেকে কন্ট্রোল করে। আচ্ছা, ইসিএম কন্ট্রোল হচ্ছে প্রসেসরের সাথে। হ্যাঁ, ওটা এখানে আলাদা কোনো আইসি ইউজ করেন না। হ্যাঁ, তবে নেটওয়ার্কের জন্য আমার তো আরএফআইসি কাজ করে, ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য। ও তো করবেই। আর প্রসেসরটা আমাদের দুইটা থাকে, এটা তো আমি গত ক্লাসে বলছিলাম। প্রসেসর দুইটা কিভাবে থাকে, একটা বেসব্যান্ড প্রসেসর থাকে, আপনারা দেখছেন না অ্যাবাউটে যে বেসব্যান্ড আননোন লেখা থাকে কিংবা বেসব্যান্ড ভার্সন লেখা থাকে। জি স্যার। ওই বেসব্যান্ডে হচ্ছে আমাদের প্রসেসরের কাজ করে, নেটওয়ার্কের কাজ করে। তো এই সিমটা আসলে বেসব্যান্ড প্রসেসরের মাধ্যম দিয়েই চলে। তো বেসব্যান্ড যেগুলো সিপিইউর ভিতরে থাকে ওগুলো তো সিপিইউ কন্ট্রোল করে, আর যেগুলো সিপিইউর বাইরে আইসি থাকে, বেসব্যান্ড নামে একটা আইসি ইউজ করা হয়েছে, তখন ওই আইসিটাই হচ্ছে আপনার ই সিমের কাজ করে। ঠিক আছে? ওকে। তাহলে স্যার ওইটার যদি কোনো সমস্যা হয় তাহলে কি সরাসরি সিকিউরিটি বলি করব না? না, বেসব্যান্ডে কাজ করবেন। এখন বেসব্যান্ড যদি আইসি বেসব্যান্ড এটা যদি আপনার আইসির ভিতরে থাকে, সিপিইউর ভিতরে থাকে, তাহলে আপনি সিপিইউ রিকল করবেন। আর যদি দেখা গেছে এটা আলাদাভাবে আইসি ইউজ হইছে, তাহলে বেসব্যান্ড আইসিতে কাজ করেন। যেমন আইফোনে তো আলাদা বেসব্যান্ড আইসি আছে, আপনার যত দামি সেটগুলো আছে সবগুলো বেসব্যান্ড প্রসেসর আলাদা থাকে, সিপিইউর ভিতরে থাকে। ওকে, জি আচ্ছা, তাহলে আমরা ভোল্টেজ পাইছি, সব ধরনের ভোল্টেজই জানতে পারছি। এখন এই ভোল্টেজগুলো কোথায় কোথায় থাকে? যেমন ধরেন ভিপিএইচ আপনার 2G এবং 4Gbps তে থাকবে। স্যার আস্তে আস্তে বলুন। ভিপিএইচ থাকবে 2G এবং 4Gbps তে। ভিপিএইচ এবং ভিপিএ দুটোই লেখেন 2G এবং 4G আইসি তে থাকে, ওটা আরএফআইসি তে কখনো থাকে না। আপনারা লিখতেছেন না কেন? লেখেন খাতা কি গতকাল দুটোটা ভোল্টেজই আমার 2G এবং 4G এর পাশেই থাকবে, বা 4Gbps তেই ইন হয়। আমার 4G এবং 2G দুটোটা আইসিতেই যাবে এই ভোল্টেজ। এছাড়া তো দোকানে বাইরে আছে, কি পরিমাণ প্রতিযোগিতা। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে কি আমাদের ভি রেগুলেট ভোল্টেজ। ভি রেগুলেট ভোল্টেজ 2G 4G এবং আরএফআইসি তিনটার মধ্যেই থাকবে। 2G 4G RF হ্যাঁ, ভি রেগুলেট ভোল্টেজ স্যার। ভি রেগুলেট ভোল্টেজ।
কিসে কিসে থাকবে স্যার? সবগুলোতেই হ্যাঁ সবগুলোতেই 2G 4G 2G 4G আর RS। লিসেন, এরপরে হচ্ছে ভিরে এই যে কি বলে ভিআইও ভোল্টেজটা থাকবে কোথায়? এটাও তিনটার মধ্যেই থাকবে, ওই যে ইন আউট দুটোই হয়। এখন আপনি কল দিলে আরএফআইসি সিগন্যাল দিলে তারপরে হচ্ছে আপনার 2G এবং 4G কাজ করে। আপনি কোন নেটওয়ার্কে চলতেছেন, 2G নেটওয়ার্কে না 4G নেটওয়ার্কে, সেই অনুযায়ী সে ভোল্টেজ সাপ্লাই দেয় আরএফআইসি। এই কারণে এটাকে ভিআইও বলা হয়, ইনপুট আউটপুট দুটোই। ভিআইও ভোল্টেজ কি বলে? ভিআইও ভোল্টেজটা হচ্ছে ভোল্টেজ ইনও হবে এবং আউট হবে দুটোই। মানে এই ভোল্টেজটা যে পাওয়ার আইসি থেকে একবার আসছে, আসার পরে আরএফআইসি থেকে আবার আউটও হবে, আউট হয়ে 2GPA তে যাবে, 4GPA তে যাবে। আপনি যেই নেটওয়ার্কে যখন কল দিবেন, এটা তো কল দেওয়ার পরে অ্যাক্টিভ, আপনি যেই নেটওয়ার্কে কল দিবেন শুধু ওই নেটওয়ার্কেই আপনার সাপ্লাইগুলো যাবে, এছাড়া যাবে না। যেমন আমরা 1.8 ভোল্টেজ পাইছিলাম কোথায়? ইনেবল সিগন্যালের ভোল্টেজ পাইছিলাম না যে কোনো সেকশনের? তো ইনেবল সিগন্যালের ভোল্টেজটা কে দেয়? সিপিইউ কন্ট্রোল করে। তো এইখানে হলে আরএফআইসি কন্ট্রোল করে এই ইনেবল সিগন্যাল। আরএফআইসি নিজের চলার জন্য একটা ভোল্টেজ লাগবে, পাওয়ার আইসি থেকে আসবে 1.8। আবার আপনি 2G কল দিলে আরএফআইসি নিজেই আবার 2G আইসি কে 1.8 সাপ্লাই দিবে। আবার আপনি যদি 4G কল দেন, ভিডিও কল দেন বা অনলাইনে কল দেন, তাহলে কি হবে? সে আবার ওইখানে 1.8 সাপ্লাই দিবে। দেখছি স্যার। দেখছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে বের হয়ে গেল। আচ্ছা, সত্যি